ওকে, তো গত ক্লাসে আমরা একটা লম্বা সময় ধরে এই ওয়েবসাইটটা তৈরি করার চেষ্টা করেছিলাম এবং এই ওয়েবসাইটে কিছু স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা করেছিলাম। তো মোটামুটি আমাদের এখন এতটুকু ক্যাপাবিলিটি থেকে হোক অথবা এতটুকু নিজেদের মধ্যে একটা রেডি হয়েছি যে আমরা একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে পারবো, সাদামাটাভাবেই হোক না কেন, তাই না? প্রথম প্রথম তার সাদামাটাই হবে, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট আসবে। আর প্রতিটা সেকশন এক এক রকম হবে এবং সেকশন এখানে আমরা যা দিয়েছি তার থেকে আরও বেশি বেশি সেকশন আসবে। তো এখানে একটা দুটো সেকশন দিয়ে মাত্র তৈরি করা এই ডিজাইনটা, তো আস্তে আস্তে আমাদের এরকম বাড়তে থাকবে। ঠিক আছে, ওকে। তো এখন যে বিষয়টা হলো সেটা হলো যে HTML CSS কে ব্যবহার করে যেভাবে আমরা কাজগুলোকে কমপ্লিট করেছি, এছাড়াও আরও অনেকগুলো কি আছে, অনেকগুলো না, আচ্ছা কথাটা এইভাবে বলা যায় যে আমরা এই যে কাজটা করেছি এই কাজটা কিন্তু সম্পূর্ণ নিজের করা হয়েছে, তাই না? একেবারে সম্পূর্ণ ধরেন একটা বাটন লাগবে, বাটনটাও নিজের তৈরি করা হয়েছে। তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ এটা একটা নিজের হাতে খড়ি থেকে তৈরি করা। কিন্তু এখন যে বিষয়টা হলো সেটা হলো যে সব সময় আমাদের এরকম এক্সাক্ট টাইম থাকে না যে আমরা নিজের হাতে খড়িতেই সবগুলো কাজ আমরা কমপ্লিটেড করব। ঠিক আছে, ধরেন এই কাজটা করতে আপনার হয়তোবা লাগতে পারে 2 ঘন্টা, কিন্তু একটা ক্লায়েন্ট আপনাকে সময় দিবে হয়তোবা 1 থেকে 1.5 ঘন্টা। তো এখন আপনার এই যে আধা ঘন্টা সময় স্কিপিং করতে হবে কিভাবে? এখন আপনি যতই প্ল্যানিং করেন আধা ঘন্টা সময় স্কিপ করাটা কিন্তু মোটামুটি পর্যায়ে একটু টাফ। টেনে টুনে হয়তোবা তারপরে 1 ঘন্টা 40 মিনিট আনা যায়, কিন্তু বাকি 10 মিনিটের জন্য আবার মানে লুজ। তো এখন কথা হলো যখন একটা কাজ নিচ্ছি তাহলে তো আমাকে ওভার টাইমের মধ্যে এটাকে প্রসেস করতে হবে। তো এরকম অনেকগুলো কারণে আমরা কি করি, কিছু ইনক্লুড করি, লাইক কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে, লাইক যেটা হলো বুটস্ট্র্যাপ বলা হয়। তো বুটস্ট্র্যাপের কাজটা কি জানেন? বুটস্ট্র্যাপের কাজটা হলো বুটস্ট্র্যাপ বুঝতে পারে যে দেখো তোমার এখানে কি লাগবে, তোমার এখানে একটা হেডলাইন লাগবে, ঠিক আছে, আমি তোমার জন্য কয়েকটা হেডলাইনের স্যাম্পল রেডি করে রাখতেছি, তোমার যেটা নিতে ইচ্ছা তুমি সেটা এখানে ব্যবহার করো। যেমন এটা তৈরি করতে আমার কি করতে হয়েছে, আমাকে এটা লিখতে হয়েছে, সে এটাকে ডিজাইন করার জন্য আলাদা করে CSS করতে হয়েছে। বুটস্ট্র্যাপ বলতেছে তোমার জন্য আমি কিছু স্যাম্পল রেডি করে রাখতেছি, তোমার যদি এই স্যাম্পলগুলোর মধ্যে কোনো একটা পছন্দ হয় তুমি সেটা ইউজ করো, সেটা হোক না কোনো হেডলাইন, সেটা হোক না কোনো বাটন, সেটা হোক না কোনো সেকশন। ঠিক আছে, এই যে এই সেকশনটা যে আপনি অলরেডি রেডি করেছেন একটা দুইটা, তারা সেগুলো জানে যে তোমার এখানে সেকশন লাগবে, আপনার এখানে সেকশন লাগবে, তখন কি করছে, আপনার এখানে যেন সেকশন লাগতেছে সেজন্য আপনাদেরকে তারা এইসব ইনফরমেন্টগুলোকে রেডি করে দিচ্ছে। ঠিক আছে, তো এখন কথা হলো বুটস্ট্র্যাপটা অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করা যায়। তো চলেন আমরা একটু বুটস্ট্র্যাপটা ইউজ করার জন্য চলে যাই। বুটস্ট্র্যাপ দেখার জন্য আপনাদেরকে যে লিঙ্কে যেতে হবে সেটা হলো getbootstrap.com। এই যে বর্তমানে বুটস্ট্র্যাপের 5.3 ভার্সন রানিং চলছে। তো এখন যদি আমি বুটস্ট্র্যাপের ডক্সে চলে যাই, বুটস্ট্র্যাপের এক্সাম্পল, তো এখানে অনেক কিছুই এখানে ইনক্লুডেড রয়েছে। ডক্স হলো ডকুমেন্টেশনের ফুল শর্ট ফর্ম। তো এখানে বুটস্ট্র্যাপ ব্যবহারের সম্পূর্ণ একটা ওভারভিউ তারা আপনাকে প্রোভাইড করবে। এছাড়াও বুটস্ট্র্যাপের এখানে যেগুলো আছে সেগুলো হলো বুটস্ট্র্যাপের এক একটা ফিচার বা বুটস্ট্র্যাপ আপনাদের কী কী দিচ্ছে। লাইক এক্সাম্পলও যদি চাই, দেখেন বুটস্ট্র্যাপ আপনাকে কয়েক ধরনের সেকশন তৈরি করে দিচ্ছে। আমরা গত ক্লাসে বলেছিলাম কিছু সেকশন আছে যেগুলো কমন সেকশন লাগেই, যেমন মেনু বারটা লাগে, তাই না? এটা প্রতিটা ওয়েবসাইটেই লাগতেছে। হিরো পার্টটা প্রতিটা ওয়েবসাইটে লাগতেছে। ওর নিচে কন্ট্যাক্ট পার্টটা প্রায়শই ওয়েবসাইটে লাগে, ফুটার পার্ট তো লাগেই, তাই না? তো এখন এখানে স্ন্যাপেটসের মধ্যে দেখেন তারা এখানে বিভিন্ন ধরনের হেডার ডিজাইন করে রাখছে। এই যে দেখেন, তাদের বিষয়টা হলো আপনার যেটা লাগে আপনি সেটা ইউজ করেন, যদি না লাগে তাহলে তো কোনো সমস্যা নেই। এই যে দেখেন, আবার এখানে এই যে সম্পূর্ণ একটা মেনু বার ডিজাইন কেমন হতে পারে এটা সম্পূর্ণ একটা ইনফরমেশন সে দিয়ে দিচ্ছে আপনাকে। ঠিক আছে, এই যে লগ ইন সাইন আপ ডাবল হেডার, এরপর আবার এখানে দেখেন, তো এটা হলো শুধু মেনু বার। মেনু বার ছাড়াও যদি আবার এখানে দেখি হিরো পার্ট,
এই যে দেখেন সেন্টার হিরো, ঠিক আছে, ক্রিয়েটেড স্ক্রিনশট, এই যে এরপরে রেসপন্সিভ লেফট অ্যালাইন হিরো ইমেজ। এই যে আমরা যেটা এত সময় নষ্ট, সময় নষ্ট না, এত সময় ব্যবহার করে যে ডিজাইনটা করেছিলাম, এই যে দেখেন বামে কন্টেন্ট ডানে ইমেজ, সেম ডিজাইনটাই বামে কন্টেন্ট ডানে ইমেজ, এবং সেটা আরো সুন্দর লাগতেছে, তাই না? এরপরে নিচে দেখেন এই যে ভার্টিক্যালি সেন্টার হিরো সাইন আপ ফর্ম, এরপরে বর্ডার হিরো, ডার্ক মোড হিরো। তো তার মানে অনেক স্যাম্পল তারা রেডি করে রাখছে আপনাদের জন্য, ফিচার পার্ট, তাই না? আমাদের সম্পর্কিত তথ্য ইনফরমেশন পার্ট, ফুটার পার্ট, ড্রপ ডাউন পার্ট, লিস্ট গ্রুপ পার্ট, মোডাল পার্ট, অনেক কিছু এখানে ইনক্লুডেড রয়েছে। এরপর আসি আইকনস কিরকম জানেন? আমাদের বুটস্ট্র্যাপ আইকনটা অনেকটা ওই যে ফন্ট অসাম আছে না, আমরা তো ফন্ট অসাম সবাই ইউজ করেছি, ফন্ট অসামের মতোই। এখন বুটস্ট্র্যাপ বলতেছে যে ফন্ট অসাম তো আলাদা জিনিস, আপনি চাইলে বুটস্ট্র্যাপটা ইউজ করতে পারেন। এখন কথা হলো ফন্ট অসাম ইউজ করতে গেলে তাহলে ফন্ট অসামে এই যে তাদের কি কি আইকনগুলো আছে আপনি দেখতে পারেন। ফেসবুক লিখে সার্চ করেন, এই যে ফেসবুক চলে আসছে, ঠিক আছে। এখন কথা হলো এটাও আপনারা ইউজ করতে পারেন, কিন্তু আমি বিশেষ করে এটাকে ইউজ না করার কয়েকটা কারণ আছে। নাম্বার 1, এখানে সবগুলো নাই, মানে আইকন এখানে খুবই সীমিত। দেখেন ফেসবুক যদি লিখি, ফেসবুকে জাস্ট খালি এটা গোলাকার আইকন একটা রয়েছে। এখন শুধু এফ এর তো আইকন দরকার না, এখন আমাদের এদিকে অপর দিকে কিন্তু আমাদের ফন্ট অসাম সে কিন্তু প্রায়শই সব আইকনগুলো ইনক্লুড করার চেষ্টা করে, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। তো সেক্ষেত্রে এখন আমার আইকনগুলো এখানে একটু বাধা ধরা নিয়ম আছে, যে এখানে আমি স্পেসিফিক কিছু আইকন পাবো। এরপরে আরেকটা বিষয় হলো আইকন এটা তৈরি, ধরেন আপনি এই আইকনটা ইউজ করবেন, এই আইকনটা ইউজ করতে গেলে তখন আপনাকে হয়তো বা এই যে HTML কোডটা এরকম আকারে দিতে হবে। আর এরকম আকার মানে এই যে দেখেন তার একটা পাথ লিঙ্ক দিয়েছে, এবং সেই পাথ লিঙ্ক অনেক বিশাল। তো সেজন্য এটা একটু কঠিন আর কি তৈরি করা। তার জন্য আপনারা কাজ করতে পারেন, সেটা হলো যে ফন্ট অসামটাকে ইউজ করতে পারেন। বুটস্ট্র্যাপের আইকন সবগুলোই প্রায় ফ্রি, প্রায় না মানে সবগুলোই ফ্রি, ঠিক আছে। ওকে, তো এইগুলো আইকনের হিসাব। এরপর আছে থিমস। বুটস্ট্র্যাপ কোম্পানি থিমও বিক্রি করে, এই যে থিম, লেটেস্ট থিম, হোটেল থেরাপি, নিয়ারবাই, ওই যে হোটেল রিলেটেড বুকিং ওয়েবসাইটস। পরবর্তীতে পপুলার ওয়েবসাইটের মধ্যে তারা অ্যাডমিন প্যানেল দিচ্ছে, মাল্টিপারপাস টেমপ্লেট দিচ্ছে। তো এরকম অনেক টেমপ্লেটস আছে, বাট এগুলো ফ্রি না, অবশ্যই এগুলো পেইড। তারা এগুলো বলতেছে আমাদেরকে টাকা দাও, কারণ তারা তো কিছু ফ্রি সার্ভিস দিচ্ছে, বিনিময়ে তো তাদের ইয়া তো লাগবেই, তাই না? ওকে, এই যে ওয়েবসাইট রিভিউটা দেখতে পারেন, অনেক সুন্দর কিন্তু ওয়েবসাইটটা, অনেক ওদের বানানো ওয়েবসাইটগুলো মোটামুটি অনেক সুন্দর। ঠিক আছে, দেখতে পারেন ওয়েবসাইট। এটা হলো লাইট ভার্সন, আবার ডার্ক ভার্সনও হয়, কালো ভার্সন, এই যে। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এটা কিভাবে কাজ করছে। ওকে, তো সেই জন্য এখন কথা হলো বুটস্ট্র্যাপ থেকে আমরা কি কাজ করব। এখন এগুলো কিন্তু বুটস্ট্র্যাপের একেবারে মানে কাজ। এখন কথা হলো বুটস্ট্র্যাপের এছাড়াও, মানে এটা তো সম্পূর্ণ একটা সেকশন থেকে শুরু করে সম্পূর্ণ ওয়েবসাইটে রেডি করে দিচ্ছে, বাট এছাড়াও বুটস্ট্র্যাপের আরেকটা ফিচার আছে, সেটা ডকুমেন্টেশনে পাওয়া যায়। একটু নিচে আসেন, এই লেআউট সিস্টেম, কন্টেন্ট সিস্টেম, কম্পোনেন্ট সিস্টেমে চলে আসেন, এই কম্পোনেন্টস। এখান থেকে দেখেন অ্যাকর্ডিয়ন, এইগুলো হলো স্পেসিফিক সিম্বলস। আমি এটাকে লাইট করে দিই। এই যে স্পেসিফিক বলতে আমি কি বুঝাচ্ছি, এই যে এখানে আপনি যদি দেখেন এটা একটা ফিচার। আমাদের অনেক জায়গায় এরকম ডিজাইন কিন্তু অনেকে ডিমান্ড করে, তাই না? এই যে এই ডিজাইনটা কি,
এই ডিজাইনটা হলো যে ধরেন না এফএকিউর মতন, এটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের যে সেকশনগুলো হয় অনেকটা ওইরকম। প্রথমে কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেন আনসার যদি আপনার দরকার হয় তখন আপনি এখানে ক্লিক করেন, সাথে সাথে সেটা কি হয়, আপনি কোয়েশ্চেন আনসারটা দেখতে পান। আপনার এখন এটা লাগতে পারে না, তো এটাই একটা ফিচার। এটাকে আপনি এই যে জাস্ট খালি তাদের দেওয়া HTML আছে, কপি করবেন, কপি করে আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করবেন, সাথে সাথে আপনি এটার ফিচারগুলো ইউজ করতে পারছেন। যেমন ধরেন আমি এখন চলেন এগুলো ফিচারগুলো পরে আসে। ইনস্টলেশন, কিভাবে ইনস্টল করতে হয়। তো বিষয়টা হলো যদি ইনস্টল করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আগে এখান থেকে দেখতে হবে ইনস্টলেশনের জন্য কি কি দরকার। আগে ফাইলটা ডাউনলোড করা উচিত, তাই না? এই যে ডাউনলোড নামক অপশন আছে এখানে, এর বাম পাশে দেখেন সবার উপরে 2 নাম্বার যেটা, সেটা হলো ডাউনলোড অপশন। ডাউনলোডে যান, এই যে এখান থেকে কম্পাইল CSS এন্ড JSS ফাইলটা, এখানে লিংকটাকে ক্লিক করে ডাউনলোড করে নিন। এই যে 1.5 MB ফাইল ডাউনলোড করে নিলেন। এখন কত হলো, ডাউনলোড তো করলাম, কোনো সমস্যা নেই, কিন্তু ডাউনলোডের ভিতরে যদি দেখেন অনেক ফাইল ইনক্লুডেড, অনেক। ওকে, এই যে আমার অলরেডি ডাউনলোড করা ছিল, সেজন্য আমি এই যে এটা একবার দেখি, মানে ডাউনলোড করার পর জিপ ফাইল হবে, এটাকে এক্সট্রাক্ট করবেন, এতটুকুই। এই যেখানে গেলাম, CSS নামে একটা ফোল্ডার রয়েছে, জাভাস্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার রয়েছে। CSS এ গিয়ে দেখেন যে অনেকগুলো ফাইল, জাভাস্ক্রিপ্টে গিয়ে দেখেন অনেক ফাইল। সব ফাইল কি আপনার লাগবে? অবশ্যই না, আপনার লাগবে স্পেসিফিক কিছু ফাইল। তখন কত কোন কোন ফাইল আমার লাগবে, এটা আমি কোত্থেকে পাবো? এটা দেখার জন্য তারা CDN নামক একটা কথা বলেছে, এখানেও তারা কিছু রিসোর্সেস দিয়েছে। এছাড়াও আপনি ইন্ট্রোডাকশনে গেলে আরও ওভারভিউ পেয়ে যাবেন, মানে গেট স্টার্টেড। ঠিক আছে, এই যে একটু নিচে আসেন, এই যে CDN লিঙ্ক। আমি আবার আরও ব্যাকে চলে আসি। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে দুটো লিঙ্ক তারা দিয়েছে, তাই না? আমি একটু জুম করি। এই যে CDN লিঙ্ক, CDN মানে কি? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক লিঙ্কস। আমরা ওই যে পাথের কথা মনে আছে কি না, 2 নম্বর ক্লাসে দেখেছিলাম, সেটা হলো যে আমরা একটা ইমেজকে নর্মালি নিজের ফোল্ডারে রেখেও কাজ করতে পারি, আবার অনলাইনে রেখেও কিন্তু কাজ করতে পারি। অনেক ওয়েবসাইট আছে অনলাইন রিলেটেড ইমেজ প্রোভাইড করে, তো তাদের ইমেজগুলো লিঙ্কগুলো জেনারেট করে বা লিঙ্কগুলো নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি। তো তার মানে হলো CDN কনসেপ্ট অনেকটা এরকম যে আপনি আপনার জন্য ইউজ করতেছেন, কিন্তু কন্টেন্টগুলো আপনার একটা আরেকজনের কাজ আর কি, এরকম জিনিসগুলোকে CDN বলা হয়। তো এখানে যদি একটু ফলো আপ করেন, আপনাকে তারা এখানে CSS জাভাস্ক্রিপ্টের দুটো লিঙ্ক দিয়েছে। CSS লিঙ্কটা হলো এই যে bootstrap.min.css, জাভাস্ক্রিপ্টের একটা লিঙ্ক দিয়েছে, সেটা হলো bootstrap.bundle.min.js। এই দুটো ফাইল বলতেছে যে আপনার লাগবে। তো ঠিক আছে, আমরা এখন চলেন দেখে আসি। আমরা যখন ফোল্ডারটা তৈরি করলাম, সেখানে দেখেন bootstrap bundle.min.js.map, এই যে bootstrap bundle.min.js পাওয়া গেল। এখন এটাকে আমি কপি করলাম, কপি করে আমি আমার ওয়েবসাইটে রেখে দিলাম। সেটা হোক না কেন 10 নম্বর ক্লাসের এই যে এখানে রাখতে পারি। একটা গেল, আরেকটা ফাইল লাগবে না, সেটা কোনটা? সেটা হলো CSS, এই যে bootstrap.min.css। এই দুটো ফাইল আমার দরকার ছিল, এই দুটো ফাইল আমি পেয়ে গেলাম। তার মানে কি, বুটস্ট্র্যাপের যতগুলো ফাইল আমার রিকোয়ারমেন্ট ছিল সেগুলো আমি পেয়ে গিয়েছি। তাহলে এখন আমার এই ফাইলটার দরকার নাই। ওকে, তো এখন কথা হলো ফাইলগুলো তো পেলাম, ঠিক আছে, আমার এই প্রজেক্টে তো লিঙ্ক আপ করতে হবে বা এই প্রজেক্টে তো লাগাইতে হবে, ইউজ করতে হবে। এখন এটা করার জন্য আমি একটু দাঁড়ান, আমার কন্টেন্টগুলোকে একটু ছোট করি। ওকে, ঠিক আছে। তখন কথা হলো যেহেতু CSS লিঙ্ক, তাহলে CSS লিঙ্ক আমাকে এখানে করতে হয়। কিভাবে? যে কোনো জায়গায় আপনি যান, গিয়ে এই যে এখানে লিখে দেন এখন BOOT bootstrap.min.css। এখন এখানে কয়েকটা কোশ্চেনের উদয় হতে পারে। bootstrap.min.css, এটা CSS এর একটা ফাইল, খুব ভালো বুঝেছি। 2 নম্বর হলো বুটস্ট্র্যাপ কি মূলত? এটা হলো CSS এর একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? CSS ফ্রেমওয়ার্ক, যেগুলো আমাকে CSS এর ব্যবহার করতে সহায়তা প্রদান করে।
এখন কথা হলো সিএসএস ফ্রেমওয়ার্ক কিন্তু আরো অনেক রয়েছে, জাস্ট একটা দুইটা না। এই যেখানে যদি যান কোথায় সিএসএস ফ্রেমওয়ার্কস, এই যে দেখেন বুটস্ট্র্যাপ, ট্যালওয়েন্ট সিএসএস, ফাউন্ডেশন, বালমা, স্কেলিটন, ম্যাটেরিয়াল, অনেকগুলোই রয়েছে। এখন কথা হলো আমরা বুটস্ট্র্যাপটাকে কেন ইউজ করতেছি, এটার একটা কোয়েশ্চেন থাকতে পারে না যে ভাই ফ্রেমওয়ার্ক তো আরও কয়েকটা নাম বললেন, বুটস্ট্র্যাপটাই কেন? এখানে কোয়েশ্চেন আনসারটা হলো বুটস্ট্র্যাপটা ইউজ করার মূল রিজন হলো ইউজার ফ্রেন্ডলি, মানে সবার থেকে অনেকটা সহজ। ঠিক আছে, অন্যদের তুলনায় বুটস্ট্র্যাপটা অনেক সহজ, সেই কারণে আমরা কি করছি, বুটস্ট্র্যাপকে ইউজ করছি। আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, যেটার কথা আমাদের আলোচনা হচ্ছিল, আমি রেকর্ড শুরু করেছি, আপনারাও আশা করি শুনতে পাচ্ছেন সবকিছু। সেটা হলো ফ্রেমওয়ার্ক তো অনেকগুলো আছে, মানে সিএসএস, যেগুলো সিএসএস এর কাজ করতে অনেক সহায়তা করে, বাট বুটস্ট্র্যাপই কেন, অন্য কোনো ফ্রেমওয়ার্ক কি ছিল না? তো বুটস্ট্র্যাপটাই কেন চুজ করলাম আমরা? এই কোয়েশ্চেন আনসারটা ছিল নাম্বার 1 ইউজার ফ্রেন্ডলি। অন্য কন্টেন্টের বা অন্য ফ্রেমওয়ার্কের তুলনায় বুটস্ট্র্যাপটা অনেকটা কি ইউজার ফ্রেন্ডলি, মানে ইউজারদের সাথে খুবই ফ্রেন্ডলিভাবে কাজ করা যায়, আর এরকম একটা ইউজার ফ্রেন্ডলি। এরপরে 2 নাম্বার যেটা, সেটা হলো বর্তমান সময়ের যতগুলো অফিসিয়ালি বা হয় মানে প্রোডাকশন হাউসে কাজ করা হয়, প্রোডাকশন হাউস বলতে আমি বোঝাতে চাচ্ছি এজেন্সি বেসিসে যেসব এরিয়াতে কাজ করা হয়, ধরেন একটা কোম্পানি আছে যারা ওয়েবসাইট বানায়, ওই রকম ওয়েল নোন কোম্পানিগুলোই বেশিরভাগ কি করছে, বুটস্ট্র্যাপকে ইউজ করছে। কারণটা হলো মানে অলরেডি বুটস্ট্র্যাপটা এখন জনপ্রিয়তা অর্জন করেছে, তাই বলে সবগুলোই কোম্পানি এখন বুটস্ট্র্যাপকে ব্যবহার করছে। তো এই কয়েকটা কারণে আমরা কি করি, বুটস্ট্র্যাপটা ব্যবহার করে থাকি। এটা হলো কোয়েশ্চেন নাম্বার 1। তো এখন কোয়েশ্চেন নাম্বার 2 হলো, এখানে বুটস্ট্র্যাপের জন্য সিএসএস ফাইল আসলো, মানে এটা অ্যাকচুয়ালি ঠিক আছে, এটা রিজনেবল, কিন্তু এখানে আরেকটা ফাইল আসছে যেটা হলো বান্ডেল মিন ডট জেএস। জেএস মানে কি? জেএস মানে হলো জাভা স্ক্রিপ্ট। এখন এই কোয়েশ্চেন আনসারটা কি, ভাই জাভা স্ক্রিপ্টের এখানে নিডস আসলো কেন? কোয়েশ্চেন থাকতে পারে না যে ভাই যেহেতু সিএসএস এর কাজ সিএসএস আসবে, এটা স্বাভাবিক, জাভা স্ক্রিপ্টের কাজ কি? জেএস এর ফুল ফর্ম হলো জাভা স্ক্রিপ্ট, আর কি আমাদের যখন জাভা স্ক্রিপ্ট ফাইলের ফরমেশন হবে সেটা জেএস হিসাবে কলিং হবে। এই কোয়েশ্চেন আনসারটা অ্যাকচুয়ালি হলো যে আমাদের সিএসএস, আমরা জানি সিএসএস আমাদের জন্য একটা সীমিত ডিজাইন করতে পারে। যেমন দেখেন এই যে এখানে প্রথম ডিজাইনটা আপনি দেখলেন, লেআউটে চলে যাই, সরি কম্পোনেন্টসে অ্যাকর্ডিয়ন ভার্সনে চলে যাই। এই যে এখানে যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন, কি করতেছি, ক্লিক বেট করতেছি, একটার পর একটা কন্টেন্ট হচ্ছে, তাই না? এই যে পুলিং হচ্ছে। এখন এইটার অ্যাকচুয়ালি কিন্তু সিএসএস দিয়ে করা, অনলি সিএসএস দিয়ে করা এটা কিন্তু সম্ভব না, ঠিক আছে? তো তার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, এই যে ক্লিক ইভেন্টের যে কাজটা সেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয়েছে। এখন কত হলো, জাভাস্ক্রিপ্টের যেসব জায়গা জাভাস্ক্রিপ্টের প্রয়োজন সেই জায়গাগুলোকে ফিল করার জন্য বুটস্ট্র্যাপ কি করেছে, জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে ইনপুট করতে বলেছে। তো ফাইল আনা তো কোনো সমস্যা নেই। এখন ফাইলটা লিঙ্ক করবো কীভাবে, সিএসএস এর মতোই কি লিঙ্ক করবো, নাকি না এটার আলাদা কোনো আছে, ব্যবহার করার প্রসেস আছে? এই কোয়েশ্চেন আনসার হলো হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ফাইলকে আমরা ইউজ করি আলাদা ওয়েতে। কিভাবে সেটা হলো সর্বপ্রথম বডির যে এন্ডিং ট্যাগ আছে সেখানে লিঙ্ক আপ করতে হবে, এটা হলো সর্বপ্রথম কাজ। যেমন এখান থেকে আমি কি করলাম, স্ক্রিপ্ট করলাম, ঠিক আছে? এখন কথা হলো আমরা নর্মালি সিএসএস এর জন্য কি করতাম, লিঙ্ক ব্যবহার করতাম, জাভাস্ক্রিপ্টের জন্য আমাকে ইউজ করতে হচ্ছে স্ক্রিপ্ট, এবং সেই স্ক্রিপ্টের পর এখন এখানে লিখতে হবে সোর্স এসআরসি। এখন আপনি লিঙ্ক আপটা করে দেন bootstrap.bundle.min.js, ইউজ করলাম, সেভ করলাম। সেভ করার পর এখন যদি কিছু দেখতে চাই তো চলেন এখন দেখবো কি। এখন কথা হলো আমি এখান থেকে কম্পোনেন্টস থেকে এই যে এখান থেকে এটাকে নিলাম, এটাকে ব্যবহার করতে চাচ্ছি। এই যে HTML এখানে কপি করলাম, কপি করে আমি জাস্ট কোথায় দিব, আমি আর আজকে এগুলো দরকার না, আমি এগুলো কেটে দিই। এই যে এগুলোকে সেভ করলাম,
মানে ও যতটুকু কোড আমাকে দিয়েছে, এই যে দেখেন যতটুকু কোড সে আমাকে দিয়েছে, আমি জাস্ট এখানে ক্লিক করেছি, কপি হয়ে গেছে। আর এই কোডগুলোকে একটু মিনিমাইজই করে দিই। ওকে, আর সিএসএস অনেকগুলো কাজ তো আমরা করে রেখেছি, তাই না? সিএসএস এর কাজ কি এখন দরকার আছে? আর যেহেতু ডিলিট করে দিয়েছি দরকার নাই, আমি তাহলে এগুলো ডিলিট করে দিই। সেভ করলাম। এখন চলেন চেক আউট করেন। এই যে দেখেন আপনার ওয়েবসাইটে এই ফিচারটা আনা হয়ে গেছে। কি করেছি আমরা? জাস্ট খালি আমরা জাস্ট খালি ফাইলটাকে ডাউনলোড করে দুটো ফাইল এনেছি, bootstrap.bundle.min.js, bootstrap.min.css, এই দুটোকে লিঙ্ক আপ করেছি, তাই না? লিঙ্ক আপ করার পর আপনি এখন এইটার থেকে যে কোডটা আপনার দরকার সেটা ইনভাইট করেছেন। এখন এখানে কোয়েশ্চেন আছে যে ভাই এখানে তো সব HTML কোড, তাই না? CSS এর কোনো নাম মাত্র তো এখানে আমরা দেখতেছি না। যাই আনছি, অ্যাকর্ডিয়ন, div ক্লাস, id, অ্যাকর্ডিয়ন এক্সাম্পল, div ক্লাস, h2, বাটন, h2, div, strong, এটা সেটা, তো সব তো HTML। তাহলে এই ডিজাইনটা এত সুন্দরভাবে প্রেজেন্ট হলো কিভাবে, তাই না? CSS তো অবশ্যই টাচ আছে, CSS ছাড়া তো এত সুন্দর ডিজাইন মানে আগে তো প্রেজেন্ট করাও তো ও মানে কিভাবে করা যেত? এই কোশ্চেনের আনসারটা যদি আপনারা চান সেটা হলো এখানে অ্যাকর্ডিয়ন থেকে শুরু করে অন্যান্য রিকোয়ারমেন্ট টপিকগুলোর ক্লাস নেম এখানে মেনশন করা আছে, তাই না? এই ক্লাস নেমগুলোর কাজগুলো কিন্তু করা আছে এই bootstrap.min.css এ, যেটা আমরা ডাউনলোড করে ইউজ করছি। কিন্তু bootstrap.min.css এর কোড যদি দেখেন আগা মাথা কিছুই পাওয়া যায় না। এই যে দেখেন কি লিখছে, কিছুই নাই। কিন্তু হ্যাঁ, আপনি যদি আবার ফাইন্ড আউট করে লেখেন, যেমন এই যেখানে গেলেন, গিয়ে ফাইন্ড আউট করলেন যে অ্যাকর্ডিয়ন হেডার কাকে বলে, ঠিক আছে? আমি এখান থেকে এটা কেটে দিই যে অ্যাকর্ডিয়ন হেডার, এই যেখানে কিন্তু আছে, কিন্তু লেখাটা বোঝা তো যাচ্ছে না। এখন বিষয়টা কি? এখন কথা হলো এখানে যে আমি ফাইলটা নিয়েছি সেটা হলো মিন, তাই না? এই যে মিন বলতেছে, মিন মানে মিনিফাই করা। মিনিফাইয়ের মানে হলো যেই ফাইলগুলো শুধুমাত্র মেশিনই রিড করতে পারে তাদেরকে মিনিফাই ফাইল বলে। এখন কথা হলো আপনি চাচ্ছেন যে এই ফাইলটা যেন আপনি ভালো মতো রিড করতে পারেন, তার মানে এটার একটা হিউম্যান রিডেবল ফাইল বা নর্মাল ফাইল চাচ্ছেন। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, এই সিএসএস থেকে bootstrap.css ফাইলটা আপনার কালেকশনে রাখতে হবে। min.css আর css কিন্তু সেমই ফাইল, কিন্তু দেখেন তাদের মধ্যে পার্থক্য হলো মিনিমাম হলো 40 থেকে 50 কিলোবাইটের। 262 কিলোবাইট হলো bootstrap.css, min.css হলো 216। এতটুকুই হলো পার্থক্য। তাহলে আমি এখন bootstrap.css থেকে নিয়ে আসলাম। এখন bootstrap.css কে নিয়ে আসার পর এটাকে এখন একটু ওপেন করেন। এখন আমার এই min.css টাকে আমি অফ করে দিচ্ছি। ফাইলগুলো বড় তো, আর সব কেটে গেল। ওকে, এখানে অনেকগুলো কোড আছে যেগুলো আপনি বুঝতে পারবেন। আমি এখন কি করলাম, এখান থেকে এই যে ফাইন্ড আউট করলাম কন্ট্রোল এফ দিয়ে, এই যে দেখেন এই যে অ্যাকর্ডিয়ন হেডারের জন্য তারা কি লিখেছে সেটা এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো তার মানে আপনি এখানে কাজ করছেন, কোড কপি করছেন, দিয়ে দিচ্ছেন, কাজ রেজাল্ট দিয়ে দিচ্ছে, এতটাও সাদামাটা হচ্ছে না। আমাদেরকে এনভায়রনমেন্টটা সহজ করে দেওয়ার জন্য তারা অলরেডি এগুলোর সিএসএস করে রাখছে। এটা হলো ওভারঅল কথা, ঠিক আছে? তো চলেন এখন কি কি আছে। মূলত আমরা বেশিরভাগ কাজ করব কম্পোনেন্টসে, কারণ এক্সাম্পল আইকন তো আমরা নেই না। এক্সাম্পল নিয়ে মোটামুটি কাজ করা যায়, বাট এক্সাম্পল নিয়ে এখন আপনারা কাজ করাটা উচিত হবে না, কারণ এখন আপনাদের লার্নিং এরিয়া স্টেজ। এখন যদি আপনার এক্সাম্পলের উপরই ডিপেন্ডেন্ট হয়ে যান, এক্সাম্পলে তো শুধুমাত্র কয়েকটা আছে, সেজন্য এক্সাম্পলের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আমরা শুধু এখন ডক্সটা ইউজ করব, ঠিক আছে? অ্যালার্ট বার রয়েছে। এখন বর্তমানে এই যে কম্পোনেন্টসের যে পার্টটা আছে
অনেকগুলো আছে খুবই প্রয়োজনীয়, বর্তমানে অনেকগুলো আছে তেমন একটা ইউজ হয় না। যেমন অ্যালার্টস মানে কি, যে তারা আপনাকে অ্যালার্ট দিচ্ছে যে ভাই এটা কিন্তু অ্যালার্ট। আপনি এখানে জানেন এই যে লাইভ এক্সাম্পল, এই যে আমি এখানে ক্লিক করেছি, সে আমাকে একটা অ্যালার্ট দিচ্ছে না? এটি হলো কি অ্যালার্ট। অ্যালার্টের কালার বেসিসে প্রকারভেদ চেঞ্জ আছে, সম্পূর্ণ একটা ওভারভিউ তারা এখানে একটা দিয়েছে। এই যে আইকন অ্যালার্ট, ডিসমিসিং অ্যালার্ট, এই যে কেটে দিচ্ছি চলে যাচ্ছে। তাহলে সম্পূর্ণ একটা লাইভ অ্যালার্টের অপশন তারা দিয়েছে। আবার কোথাও কিছু ক্লিক করলে কি কাজ করবে, যে শো লাইভ অ্যালার্ট, এটাও তারা দিয়ে দিয়েছে। দেখেছেন কত সুন্দর কাজ। এখন আপনার যদি অ্যালার্ট লাগে, ধরেন আমি বললাম যে আমার ডেঞ্জার অ্যালার্টটা লাগবে, তাহলে দেখেন নিচে কোড আছে, কোড তো সবগুলার, আপনার জন্য যেটা ডেঞ্জার সেটা লাগবে। এই যে ডেঞ্জার অ্যালার্ট কপি করলাম, কপি করার পর আমি এখন কি করলাম, index.html ফাইলে গিয়ে আমি অ্যালার্টটাকে ইউজ করলাম, এই যে এখানে গিয়ে ইউজ করলাম, সেভ করলাম, গিয়ে চেক করে দেখেন এই যে সিম্পল ডেঞ্জার অ্যালার্ট, চেক ইট আউট। ঠিক আছে, তা আশা করি আপনারা অ্যালার্ট বার কেন কাজ করছে বুঝতে পারছেন। ব্যাজ মানে হলো এই যে কোনো একটা হেডিং থেকে শুরু করে অন্য কোনো একটা কন্টেন্ট সংলগ্ন একটা নোটিফিকেশন ব্যাজ। যদি একটু নিচে আসে, এই যে দেখেন এখন তো ক্লিয়ার যে নোটিফিকেশন 4টা 5টা 6টা 10টা 12টা, এই যে ইনবক্স কয়টা, এরকম যদি ইয়া লাগে বা এরকম যদি ইয়া লাগে ডিজাইন আপনার প্রয়োজন হয়, আপনি কোডটাকে কপি করে পেস্ট করে দেন, সাথে সাথে দেখেন আপনার ওয়েবসাইটেও এইরকম একটা ডিজাইন ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এখন এখানে বিষয়টা হলো ব্যবহার বিধির মূল উদ্দেশ্য তো অলরেডি আপনি এই কাজটা কিন্তু করতে পারবেন। এই যে আমি যদি বলি আপনাকে ইনবক্সকে ব্যবহার করে এখান থেকে একটা নোটিফিকেশন কয়টা আসছে আপনি এটা বের করার জন্য, আপনি কিন্তু এটা বের করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বিষয়টা হলো এটা তৈরি করতে গেলে আপনাকে এখন একটা সময় ইনভেস্ট করতে হবে, যেটা আমরা নর্মালি পাই না। সেই জন্য আপনার যদি এরকম প্রয়োজন পড়ে আপনি এখন এরকমটা নেবেন। নেওয়ার পর যদি আমার নিজস্ব কাস্টমাইজ করার প্রয়োজনীয়তা অনুভব হয়, দেন আমরা কাস্টমাইজ করবো, এটা সমস্যা নেই। আরেকটা বিষয় হলো এগুলো কাস্টমাইজেবল, এগুলো কাস্টমাইজ করা যায়, যে একবারে রেডিমেড কিছুই করা যাবে না, যেটা আছে সেটাই ব্যবহার করতে হবে, বিষয়টাও তেমন না। কিন্তু কাস্টমাইজটা আজকে দেখবো না, আজকে ওভারডু হয়ে যাবে বা ওভার কন্টেন্ট হয়ে যাবে, সেজন্য আমরা একটা দেখি নর্মাল জাস্ট খেলে আজকে ফ্যামিলিয়ার হয়। এই যে ব্রিড ক্রাম্ব একটা সময় ছিল, বাট এখনও অনেক ওয়েবসাইট আছে যারা কি করে আপনি কোন পেজ থেকে কোথায় যাচ্ছেন এটার হিস্ট্রি কালেক্ট করে। আমরা জানি একটা ওয়েবসাইট কিন্তু অনেক ধরনের হিস্ট্রি, মানে অনেক ধরনের কন্টেন্ট, বা একটা ওয়েবসাইট অনেক বড় হয় তাদের কন্টেন্ট ভেদে। এখন কথা হলো তাদের কন্টেন্ট ভেদে যেহেতু অনেক বড় হিস্ট্রি হচ্ছে, তাহলে এখন যেটা হবে সেটা হলো যে কোন পেজ থেকে আপনি কোন পেজে যাচ্ছেন সেটার একটা হিস্ট্রি সে কালেক্ট করতেছে, এবং সেটাকেই এখানে বলতেছে ব্রিড ক্রাম্ব। ঠিক আছে, এখন যদি আপনি আপনার ওয়েবসাইট এরকম চান, তাহলে আপনি এখান থেকে এই কোডটাকে কপি করবেন, এখানে ক্লিক করে সাথে সাথে এখানে পেস্ট করে দেবেন। এরপর আছে বাটনসে যদি যাই, এই যে দেখেন কত ধরনের সুন্দর সুন্দর বাটন ডিজাইন করা আছে, আপনাকে জাস্ট ইউজ করতে বলতেছে। ঠিক আছে, এই যে ডেঞ্জার বাটন, লাইট বাটন, এটা বাটন, সেটা বাটন। তো তার মানে এখন আপনার যেটা ব্যবহার করতে ইচ্ছা হয় আপনি সেরকম বাটন একটা নিয়ে ব্যবহার করে ইউজ করতে পারেন। লাইক ডেঞ্জার বাটন আমি নিব, এই যে ডেঞ্জারটাতে করলাম, কপি করলাম, ইউজ করলাম, চেক করেন চলে আসছে বাটন। আচ্ছা, আমরা এটা ওকে। তো আমরা এখন কি দেখেছিলাম যে ভাই আমার একটা বাটন দরকার, এরকম বাটন আপনার কিভাবে নেবেন। এই যে দেখেন তারা এখানে ডেঞ্জার যেহেতু লিখেছে, এখানে ডেঞ্জার নামটা আছে মেনশন করা, তাই জাস্ট বাটনের পুরো লাইনটা কপি করে আপনি এখানে পেস্ট করে দিলে কি হয়ে যাচ্ছে, বাটনটা আপনি ইউজ করতে পারছেন, যেটার মাধ্যমে এখন আপনি যদি দেখতে পারেন আমি এখন আমার বাটনের একটা ওভারভিউ দেখতে পাচ্ছি। ওকে, এরপর নিচে গেলে এই যে ইনপুট, সাবমিট এগুলো আছে, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার। এখন আপনার যদি এরকম হোভার বাটন লাগে তাহলে আপনি এই হোভার বাটন ইউজ করেন। এখন এই বাটন আর এই বাটনের পার্থক্যটা হয়, দেখেন তো লাইন কিন্তু একটাই, কিন্তু ক্লাস নেমের ভেদাভেদ। যেমন এই যে দেখেন বাটন ডেঞ্জার ছিল তখন, এখানে আছে আউটলাইন ডেঞ্জার, যার কারণেই এতটুকু কাজটা হয়ে গেছে। এখন যদি এক্সাম্পলটা দেখি আমি, এই যে তারা এখানে বিটিএন ডেঞ্জার, জাস্ট খেলে আমি এখানে আউটলাইন লিখে দিলাম, এখন আউটলাইন ডেঞ্জার লিখে দিলাম, সেভ করলাম। এখন দেখে আমার বাটনটাও তারটার মতোই ফলো করছে, হোভার ইফেক্টে
আউটলাইন ডেঞ্জার হয়ে গেছে। তো এই হলো মূলত আপনার ডিজাইন, আপনি কি কি করতে পারেন। ঠিক আছে, তো চলেন আমরা একটা ওভারভিউ করে আসি। সম্পূর্ণ বাটন গ্রুপ আছে, কার্ড আছে। বাটন গ্রুপ মানে 3-4টা বাটনের সমন্বিত বাটন, এই যে লেফট মিডল রাইট। এরপর আছে কার্ড। কার্ড যদি দেখেন এই যে ইমেজ কার্ড, তাই না, কার্ড টাইটেল এটা সেটা, এটা আছে। এরপর আছে ক্যারাসল। আচ্ছা, কার্ডটা দেখেন, কার্ড এমন একটা ডিজাইন যে মানে সম্পূর্ণ কাজটা করে দিচ্ছে। আমাদের ওয়েবসাইটের আগের ওয়েবসাইটে একটা সার্ভিস সেকশন বানিয়েছিলাম না, যেটার জন্য আইকন এটা সেটা নেওয়া লাগছে। দেখেন কার্ডের ডিজাইনটা কেমন, কত সুন্দর ডিজাইন করা আছে। এবং নিচে যান, শুধুমাত্র একটা মাত্র ডিজাইন তা না, এই যে আরেকটা ডিজাইন, আরও নিচে যান, ইমেজ কার্ড, শুধু ইমেজ কার্ড আরেকটা। এরপরে এই যে আমাদের লিস্ট কার্ড, এরপরে আরেকটা কার্ড, বিভিন্ন ডিজাইন। এই যে কার্ড টাইটেলের ভিতরে আরও ULLI কন্টেন্ট সম্পৃক্ত কার্ড। এরপরে ফিচার কার্ড, কত ধরনের কার্ড ডিজাইন তারা করে রাখছে। তো সেজন্য আপনাদের কাজ হবে অবশ্যই এই কার্ডগুলো নিয়ে রিসার্চ করা। এরপর আছে ক্যারাসল। ক্যারাসলে যাই। ক্যারাসল মানে কি, বুটস্ট্র্যাপ এটাকে ক্যারাসল বলে, আমাদের ভাষায় এটাকে বলা হয় স্লাইডার আর কি। আপনার যদি কোনো ওয়েবসাইটে স্লাইডার প্রয়োজন হয়, আপনি এখান থেকে কি করতে পারেন, স্লাইডারকে নিতে পারেন। এরপর আছে ক্লোজ বাটন। কোনো একটা কন্টেন্টকে ক্লোজ করতে চাইলে যে বাটনটা দরকার হয় সেটা হলো এই যে তারা দিয়েছে। তো এগুলো এতটা ইম্পর্টেন্ট এখানে নেই, কারণ ক্লোজ বাটন ব্যবহার করার জাস্ট খালি ইমেজটা তারা দিয়েছে, বাট কীভাবে ক্লোজ হবে এটার কোডটা তারা এই যে ইউজ করেছে ঠিকই, বাট আমাদের ওইটুকু ক্যাপাবিলিটি নেই আপাতত এটা ধরে ধরে ইউজ করার। তো সেজন্য আমরা আপাতত থেকে ইগনোর করতেছি। এরপর আছে কলাপস বাটন। কলাপস কী করে, এই যে লিঙ্ক ডিজাইন দিয়েছে, ক্লিক করতেছি আরও নতুন কন্টেন্ট বেরোচ্ছে, আবার লিঙ্ক কপি করে ক্লিক করছি, কন্টেন্টগুলোকে উঠিয়ে নিচ্ছে। কলাপস বাটন। ড্রপ ডাউন, এমন একটা বাটন যেটাতে কি আছে, বা ড্রপ ডাউন হচ্ছে। এই যে কত কষ্ট করে এত ড্রপ ডাউন ওয়েবসাইট মেনু আমরা তৈরি করেছিলাম, তাই না, বুঝতে বুঝতে হ্যালো টাইট হয়ে গিয়েছিল, বাট এখন দেখেন ড্রপ ডাউন মেনুটা তারা কত সুন্দর তৈরি করে রাখছে, তাও আবার ক্লিকেবল। মানে আমাদেরটা তো হয়তো হোবার, এটা ক্লিকেবল ড্রপ ডাউন। এরপর আছে লিস্ট গ্রুপ। এই যে বিভিন্ন ধরনের লিস্টেড করা ডিজাইন আছে এখানে। এরপর আছে মোডাল। এই যে একটু নিচে আসেন, এই যে মোডাল, লাইভ প্রিভিউ ডেমো মোডাল দেখেন, এই যে দেখেন ক্লিক করলাম সাথে সাথে সে আমাকে একটা ইউ আর রিডিং দ্য টেক্সট ইন মোডাল, ক্লোজ করে দিলাম। এরকম অনেক ডিজাইন, এরকম রিকোয়ারমেন্ট থাকলে এই ডিজাইনগুলো আপনি ফলো করতে পারেন। এই যে I will not close if you click outside of me, don't even try to press escape key। ঠিক আছে, লঞ্চ ডেমো মডেল। এই যে কত মডেল তারা ইউজ করেছে, তো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। এরপর আছে এখানে ন্যাপবার। যদি খেয়াল করেন, ন্যাপবার মানে কি, নেভিগেট করে, তাই না, তার মানে মেনু বার। দেখেন অলরেডি ডিজাইন করা মেনু রয়ে গেছে। কপি করলাম, কপি করে আমি আমার ওয়েবসাইটে ইউজ করলাম, সবার উপরে দিই, এখানে মেনু বার তো উপরে থাকে, এই যেখানে দিলাম, সেভ করলাম। এখন গিয়ে যদি চেক করি, এই যে একটা মেনু বার তৈরি হয়ে গেছে ড্রপ ডাউন বাটন সমেত। তো তার মানে কত সুন্দর কাজগুলোকে অলরেডি ডিজাইন করা আছে আপনাদের জন্য। এরপর ন্যাপস এন্ড ট্যাপস। ন্যাপস এন্ড ট্যাপসে কি আছে, একটু নিচে আসেন। ন্যাপস এন্ড ট্যাপসে অনেক সুন্দর সুন্দর এই যে মেনুস তৈরি করে আছে। ন্যাপ মানে তো নেভিগেশন, নেভিগেট করে, তাই না, ন্যাপস। তো এই যে দেখেন অনেক ডিজাইন করা নেভিগেশন কোড তৈরি করা হয়েছে, অ্যাক্টিভ লিঙ্ক, লিঙ্ক ডিসেবল, অ্যাক্টিভ লিঙ্ক, লিঙ্ক ডিসেবল, তাই না, এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তারা করে রেখেছে। এরপর আছে অফ ক্যানভাস। অফ ক্যানভাসটা যদি ফলো করি, এই যে লাইভ দেখেন, এই যে ডানে বামে অনেক সময় দেখি যারা ক্লিক করলে কি আসে, অনেক কন্টেন্ট আরও বের হয়ে আসে, যে অনেক জায়গায় ডিজাইন আমরা এরকম দেখি। এই যে অফ ক্যানভাস ডিজাইন হলো এরকম, ক্লিক করলাম, সুন্দর সুন্দর বাটন চলে আসতেছে। ওকে, আরও এটার অনেক ডিজাইন স্যাম্পল রয়েছে। পেজিনেশন, এই যে পেজের আমাদের ইয়াগুলো হয় যে নিউমেরিক নাম্বারিংটা যে হয় সেটা,
মানে আপনারা এক পেজ, 1 পেজ, 2 পেজ, 3 এরকম যদি যেতে থাকেন তাহলে এইরকম ডিজাইনটাকে বলা হয় পেজিনেশন। এরপর আছে প্লেস হোল্ডার। এই যে প্লেস হোল্ডারে গেলাম, এই যে আমি এখানে মাউস নিচ্ছি কোনো সমস্যা নেই, কিন্তু এখানে যখন মাউসটা নিচ্ছি সাথে সাথে দেখেন এটা যে লোডিং হচ্ছে, এটার একটা মানে জানান আগাম বার্তা দিচ্ছে আর কি যে এটা লোডিং হচ্ছে। ঠিক আছে, এরকম ডিজাইন যদি আপনার লাগে তাই সেটাকে বলা হয় প্লেস হোল্ডার ডিজাইন। পপ ওভার, এই যে ক্লিক করলাম সাথে সাথে একটা টাইটেল বের হইলো, এটাকে বলা হয় পপ ওভার। আবার এখানে ক্লিক করলাম ভ্যানিশ হয়ে গেল, ক্লিক টাইটেল বের হলো, ক্লিক করলাম ভ্যানিশ, পপ ওভার বলতেছে। এখন অন্যান্য দিকে টপ, রাইট, বটম, লেফট, টপে ক্লিক করলাম টপ, রাইটে ক্লিক করলাম রাইট, বটমে ক্লিক করলাম বটম, লেফটে ক্লিক করলাম লেফট। এরপর আছে প্রোগ্রেস। দেখেন এই যে অনেক ওয়েবসাইটে আছে এরকম ডিজাইন যে তারা কি করতেছে, প্রোগ্রেস বার দিচ্ছে যে ভাই সে কতটুকু ডিজাইন, ধরেন সে কতটুকু এসটিএমএল জানে বা গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনার আইডিয়া কেমন, সেটা একটা কি দিচ্ছেন, ওভারভিউ দিতে যাচ্ছেন, সেটাকে বলে প্রোগ্রেস বার। এই ডিজাইনটা এখানে করতে পারেন। এরপর আছে স্ক্রল স্পাই। এই যে ধরেন আপনি এখন হেডলাইন প্রথমটা পড়তেছেন, সেজন্য ফার্স্ট হেডলাইন হয়ে আছে, স্ক্রল করে সেকেন্ডে গেলেন, সেকেন্ডটা অ্যাক্টিভেট হচ্ছে, থার্ডে গিয়ে থার্ড পড়তেছেন, ড্রপ ডাউন দেখেন এই যে থার্ড, ফোর্থ, ফিফথ, এই যে ফোর্থ পড়তেছেন, এই যে ফিফথ পড়তেছেন, যখনই যেটা দেখতেছেন সেটার কি হচ্ছে, বাটনগুলোকে অ্যাক্টিভেট করছে। এটাকে বলা হয় স্ক্রল স্পাই। ঠিক আছে, এরপর আছে স্পিনার। স্পিনার মানে হলো অটোমেটিক খালি ঘুরতেছে, এটাই তার কাজ। এখন এটা হয়েছে কিভাবে, এটা হয়েছে মূলত ওই যে কি ফ্রেম অ্যানিমেশন, এটাকে কি করে দিয়েছে, ইনফিনিট করে দিয়েছে। ঠিক আছে, তো আপনার দরকার, তো আপনি এখন কি করেন, জাস্ট খালি একটা কপি করেন, যেমন সাকসেসটা আমরা নিয়ে আসি এক্সাম্পল শুরু, কপি করলাম, কপি করে সবার নিচে নিয়ে দিলাম। এই যে ঘুরতেছে, তার কাজই হলো ঘোরা। ঠিক আছে, এরপর কি আছে, টোস্টে গেলাম। এই যে যখন আমাদের ফেসবুকে কোনো নোটিফিকেশন আসে বর্তমানে, তখন কি হয়, এই যে এ পাশ থেকে বলে যে অমুকের নোটিফিকেশন পাঠাইছে বা অমুকে এটা করছে। এই যে লাইভ টোস্ট দেখেন, এটা ডান দিকে হচ্ছে। ঠিক আছে, এইটাই হলো টোস্ট আর কি। এই যে বিভিন্ন ধরনের টোস্ট মেসেজ আসে, তারপর যদি এরকম প্রয়োজন পড়ে আপনি সেটাকে ইউজ করতে পারেন। এরপর আছে লাস্ট টুল টিপস। টুল টিপসের কাজটা কি, একটু নিয়ে আসেন। এই যে কাস্টম টুল টিপ, আমি এখানে জাস্ট খালি মাউস রাখতেছি, উপরে কি আসতেছে, এই যে মানে এটার অন্যান্য ইনফরমেশনটা দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে টুল টিপস। ডিরেকশন দেখেন টপ, রাইট, বটম, লেফট, এসটিএমএল। ঠিক আছে, যেখানে মাউস রাখতেছে এখান থেকে সে কিছু ইনফরমেশন বের করতেছে, এটাকে বলা হচ্ছে কি টুল টিপস। ঠিক আছে, এই হলো কম্পোনেন্ট সেকশনের কাজ। শুধুমাত্র কম্পোনেন্টে যে সার্ভিস প্রোভাইড করতেছে তা না, অ্যাপ্লিকেশন ফর্ম ডিজাইনও করতেছে সে। দেখেন কম্পোনেন্ট তো যে কোনো একটা করে বাটন, অন্যান্য সেকশন রিলেটেড সার্ভিস দিচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্ম রিলেটেড কোনো সার্ভিস কম্পোনেন্ট দিচ্ছে না, সেই জায়গায় দিচ্ছে ফর্ম। এই যে দেখেন ফর্ম কন্ট্রোল লেজার, অনেক সুন্দর সুন্দর ডিজাইন। এই যে ধরেন এই যে রেডিমেড ইমেল অ্যাড্রেস, ইমেল টেক্সট, জাস্ট এটাকে কপি করেন, কপি করার পর আপনি আপনার ওয়েবসাইটে সেটাকে ইউজ করেন। এখন যদি চেক করি, এই যে দেখেন একটা অ্যাপ্লিকেশন ফর্ম রেডি, যদিও এরিয়া অনেক বড়, বাট কাস্টম নিয়েছে, হয়ে গিয়েছে। এরপরে যে সাইজ মেনটেনেন্সি, এরপরে ডিজেবল ফর্ম, এরপরে রিড অনলি ইনপুট ফর্ম, ইমেল ফর্ম, পাসওয়ার্ড ফর্ম। দেখেছেন সিলেক্ট অপশনের কাজ কি হচ্ছে, দেখেন সিলেক্ট অপশনটা দেখে আসেন, বিভিন্ন ধরনের সাইজিং ফর্ম, তাই না। এই যে এরপর আছে চেক এন্ড রেডিওস, রেডিও বাটন, চেক করা, ইনপুট চেক বক্স, এগুলো ডিফল্ট, তাই না। এই যে নিচে দেখেন আস্তে আস্তে এই যে
ইন্টারমিডিয়েট চেন বক্স নামে একটা আছে, ডিসেবল চেক বক্স, এরপরে এই যে দেখেন রেডিওস। এরকম অনেক সময় রেডিও বাটন কাস্টম ডিজাইনের প্রয়োজন পড়ে, সেটা কীভাবে পড়তেছে এইটাই হলো সেটা। এই যে অনেকটা নোটিফিকেশন বক্স যেটা, তাই না? তো এরকম যদি চেক বক্স কাস্টম ডিজাইন লাগে এটা আছে। এরপর আছে রেঞ্জ। এই যে দেখেন আমরা ইনপুট টাইপ রেঞ্জ কিন্তু ডিজাইন করতে পারি, কিন্তু সেটা কার্যকর এখন হবে না, বাট ডিজাইন তো বের করতে পারবো। এই যে সেটা হলো রেঞ্জ। এরপর আছে ইনপুট গ্রুপ। বিভিন্ন ধরনের ইনপুট কি আছে, গ্রুপ তৈরি করা আছে, আপনি সেটা এখানে দেখতে পারেন। ফ্লোটিং লেভেলস, বিভিন্ন ধরনের এক্সাম্পল এই যে এখান থেকে দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। এরপর আছে লেআউট, ফর্মের বিভিন্ন লেআউট ডিজাইন, এই যে এক্সাম্পল ফর ফর্ম গ্রিড, গাটার্স, অনেক কিছু ইনক্লুডেড। এই যে দেখেন সম্পূর্ণ একটা ফর্ম ডিজাইন করা। তো চলুন আমরা এই ফর্মটাকে নিয়ে আসি, আগের ফর্মটা ডিলিট করে দিলাম। এই যে ইমেল, পাসওয়ার্ড, অ্যাড্রেস কত হবে, অ্যাড্রেস টু সিটি, স্টেট, জিপ কোড, চেক মি আউট, এরপরে সাইন ইন বাটন, সম্পূর্ণ একটা ফর্ম রেডি। ঠিক আছে, এরপর আছে ভ্যালিডেশন। ভ্যালিডেশন কি জিনিস, ওই যে আমরা যদি ফর্ম কি করি কোনো জায়গা খালি দিয়ে জায়গা, এই যে দেখেন এই ফর্ম ভ্যালিডেশন ফর্ম, ভ্যালিডেট করা। ধরুন আমি জাস্ট খালি এটা কপি করলাম, কপি করে এই ফর্মটাও ডিলিট করে দিলাম। এখন আমি আমার এই যে রানিং ফর্মটা দিলাম, এখন দেখেন একটা ফর্ম আসছে, সাবমিট করলাম। এখন কত এখানে তো অলরেডি ডাটা আছে দেখে সাবমিট হয়ে যাচ্ছে, বাট যদি ডাটা না থাকে সাবমিট কি হয়ে যাচ্ছে? সাবমিট মনে হয় হয়ে যাচ্ছে। আচ্ছা, এটার জন্য ওই আরও কিছু কোড আছে, জাস্ট এতটুকু না, HTML আছে, একটু নিচে এই যে জাভাস্ক্রিপ্ট কোডও আছে, এগুলো লিখতে হবে। তো এই কোডটাও আমি দিয়ে আসি। এটা এখন জাভাস্ক্রিপ্ট কোড কই লিখবো? কারণ কত জাভাস্ক্রিপ্ট কোড আমরা নর্মালি জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা ফাইল তৈরি করি, বাট আপনি চাইলে ইনলাইন জাভাস্ক্রিপ্টও লিখতে পারেন, ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট কোড। এই যে ঠিক আছে। এখন যদি আমি দেখি, যাই হোক না কেন, আমি এখন এগুলোকে ডিলিট করে দিই, এগুলো আমার দরকার নেই। সাবমিট করতে যাই, এই যে দেখেন সবগুলো লাল। তো তার মানে একটা ভ্যালিডেশন ফর্মও আপনি চাইলে বুটস্ট্র্যাপ থেকে ইউজ করতে পারেন। তো তার মানে কত কিছু এখানে ইনক্লুডেড রয়েছে বুটস্ট্র্যাপের মধ্যে। তো আপনাদেরকে আজকে তেমন কোনো টাস্ক দেব না, কঠিন কিছু দিব না। আজকের টাস্ক কি হলো, এটা বুটস্ট্র্যাপ কি কি দিচ্ছে এটাকে একটু অবজার্ভ করার চেষ্টা করা। যেমন আমি তো অলরেডি বলে দিয়েছি ফর্ম কম্পোনেন্টস কি কি কাজ করছে, এছাড়াও সার্ভিস কিন্তু আছে, ইউটিলিটিস কাকে বলে, এছাড়াও এই যে উপরে যদি দেখেন লেআউট সিস্টেম কাজভাবে কাজ করে, বুটস্ট্র্যাপের কিন্তু আলাদা লেআউট প্রসিডিওর আছে, এটাকে ফলো করতে পারেন। কাস্টমাইজের ক্ষেত্রে কি কি আছে, এই জিনিসগুলো এখানে ইনক্লুডেড রয়েছে। ঠিক আছে, তো এগুলো নিজেও দেখতে পারেন, অথবা আমি আপনাদেরকে কিছু ইউটিউব ভিডিও সাজেস্ট করি বুটস্ট্র্যাপ নিয়ে ভালো কাজ করেছে, যে অনেকগুলোই আছে। তার মধ্যে বাংলাদেশের মধ্যে একটা আছে, মানে 0 to একবারে 100, মানে 0 লেভেল থেকে শুরু করে একবারে ফুল কমপ্লিট করেছে, সেটা হলো হাবলু প্রোগ্রামার নামক। এই যে হাবলু প্রোগ্রামার, বুটস্ট্র্যাপ থেকে সার্চ করেন, এই যে তাদের 74টা ভিডিওস আছে। আমি মনে করছি 74 ভিডিওসটা দেখলে মোটামুটি বুটস্ট্র্যাপ 5 ক্লিয়ার হয়ে যাবে আপনার। কিন্তু হ্যাঁ, উনি এটার একটা ডিসক্লেমার দিয়ে দিই, উনি একটু বেশি কথা বলে, মানে কথা বলতেছে হুট করে অপ্রয়োজনীয় কথা ইনপুট করে সে বলে ফেলছে, বুদ্ধি সে নিজেও জানে, বাট আপনাদের জন্য ইউজফুল হবে, বিগিনার ফ্রেন্ডলি। ঠিক আছে, ওকে, চলেন বুটস্ট্র্যাপ কি কেন আরেকবার ওভারভিউ করে দিই। হ্যাঁ, আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে লাস্ট আরেকবার। বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক যাকে ব্যবহার করা হয় CSS এর অনেকগুলো কাজকে সহজ করে দেওয়ার জন্য। সহজ করা মিনস, ধরেন একটা ডিজাইন অলরেডি করা আছে, সেই ডিজাইনটাকেই র্যাপ আপ করে অদল বদল করে আপনার মতো করে দেওয়ার জন্য যে এনভায়রনমেন্টে তারা তৈরি করে রেখেছে সেটা হলো বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক। এটা একটা
এখন কথা হলো অনেকগুলো ফ্রেমওয়ার্কের মধ্যে বুটস্ট্র্যাপটাই কেন চুজ করলাম, কারণটা হলো বুটস্ট্র্যাপটা ইউজার ফ্রেন্ডলি, অল মার্কেটে এটার ডিমান্ড রয়েছে এবং মানুষ এটাকে খুবই পছন্দ করে, ব্যবহারেও অনেক সহজ, যার কারণে বুটস্ট্র্যাপটাকে আমরা শিখছি। এখন কথা হলো ইনস্টলেশন কীভাবে করবো। ইনস্টলেশনের জন্য আমাকে চলে যেতে হবে গেট বুটস্ট্র্যাপে গেলাম। গেট বুটস্ট্র্যাপ থেকে আমি চলে যাব ডক্স, এই যে তার আমাকে ইনস্টলেশন প্রক্রিয়া বলতেছে, বাট আগে আমাকে ডাউনলোড করা দরকার। এই যে ডাউনলোড বাটনে যান, ডাউনলোড বাটনে গিয়ে যেখান থেকে ডাউনলোড করে নেন। এখন ডাউনলোড করলে এরকম একটা ফাইল পাবেন যে কিনা অনেক কিছু ইনক্লুডেড। এখন এত কিছু তো লাগবে না, তাই না? এই যে দেখেন মোটামুটি ডাউনলোডের ভিতরে অনেকগুলো ফাইল আছে, সিএস এর মধ্যে অনেকগুলো ফাইল, জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেক ফাইল। এত ফাইল তো আপনার দরকার নাই। এখন কথা হলো কোনটা ফাইল লাগবে কোনটা লাগবে না, তার জন্য এই যে আবার ইন্ট্রোডাকশনে চলে যাবেন। তারা আপনাকে সিডিএন লিঙ্কের মাধ্যমে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করবে। এই যে তারা বলে দিচ্ছে এই যে min.css bundle.min.js এই দুটো ফাইল তার লাগবে, ঠিক আছে? তো এই দুটো ফাইল এখন আপনি পাবেন কোথায়? এই যে সিএস এ গেলে bootstrap.min.css, আরেকটা হলো জাভাস্ক্রিপ্টে গেলে bootstrap.min.js bundle.min.js। এই দুটো ফাইল আমি আমার ফোল্ডারে রেখে লিঙ্ক আপ করে দিব। এই যে লিঙ্ক আপ করে দিয়েছে bootstrap.min.css যেটা হলো সিএসএস, আর জাভাস্ক্রিপ্টের জন্য জাভাস্ক্রিপ্টের নিচে করে দিয়েছে bundle.min.js। ওকে, লিঙ্ক আপ করে দেওয়ার পর এরপরে চলে আসলাম কম্পোনেন্টসে চলে আসার পর এরপরে কাজগুলোকে কপি করার চেষ্টা করলাম। এই যে অ্যাকর্ডিয়ন, অ্যালার্ট, ব্যাচ এবং সবগুলো ওইভাবে রেসপন্স করছে যেটা আমি দেখতে চেয়েছিলাম। এই হলো আজকের ক্লাসের ওভারঅল কন্টেন্ট, যে কি কি করলে কি কি হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আমার একটা প্রশ্ন হলো স্যার, আমরা কি এটা কাস্টমাইজ করতে পারবো? অবশ্যই কাস্টমাইজ করতে পারবেন, বাট আজকে আর দরকার নেই। আজকে না, আগামী ক্লাসে আমরা কাস্টমাইজ করব। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, যদি ফাইল ডাউনলোড না করে যদি সরাসরি লিংক দিয়ে কানেক্ট করি তাহলে ব্যাপারটা কোনো সমস্যা না, বাট নিজের কাছে রাখাটা ভালো। নিজের কাছে রাখাটা ভালো। কারণটা আমি বলি। আমি একটু আচ্ছা, আমি কোশ্চেনটা নেওয়ার আগে আমি কারণটাও বলে দিই কেন নিজের কাছে রাখা ভালো। এই যে দেখেন তারা একটা লিঙ্ক দিয়েছে, সিডিএন লিঙ্ক, তাই না? এই যে এইটার মধ্যে কি আছে, ঘুরে ফিরে কিন্তু এটার মধ্যে ওই সেম কোডগুলোই আছে, কিন্তু মজার বিষয়টা হলো এই যে সিডিএন লিঙ্ক তারা প্রোভাইড করেছে সেটা কিন্তু দেখেন এখানে একটা এর পূর্বে একটা লিঙ্ক রয়েছে HTTPS, তাই না? অনেক সময় এই HTTP থাকে, স্টার হয় না অনেক সময়। এখন এই স্টার না থাকলে এইটাতে আমাদের অনেক ইউজারের ডিজাইনে অনেক ধরনের ইম্প্যাক্ট পড়ে, মানে এটা এক প্রকার ওই যে ঝুলন্ত অবস্থায় থাকে, মানে কখনো কাজ করতে পারে কখনো নাও করতে পারে। এখন কথা হলো এরকম ঝুলন্ত অবস্থায় না থেকে ফাইলটা যদি আপনার কাছে রেখে দেন তো সমস্যা নেই। তো সেজন্য আমরা আলাদা করে আর কোনো লিঙ্ক, সিডিএন লিঙ্কটা ব্যবহার না করার সাজেশন দিই, ঠিক আছে? আরেকটা বিষয় হলো ওই যে আমি এরকম একটা মানে প্রবলেম ফেস করেছিলাম। আমিও বুটস্ট্র্যাপের একটা ক্লায়েন্টের প্রজেক্টে বুটস্ট্র্যাপ ইউজ করেছিলাম, যেটা কিনা লিঙ্ক ছিল, এই যে এরকম লিঙ্ক। কিন্তু এখন কতটা ক্লায়েন্টের সমস্যাটা কোথায় জানেন? আমার কাছে ডিজাইনটা খুবই প্রবাবলি কাজ করতেছে আমার পিসিতে, কিন্তু ক্লায়েন্টের পিসিতে কাজ করতেছিল না। কারণটা হলো ক্লায়েন্টের পিসিতে ওই যে ব্যবহার করতেছিল, তারা অ্যান্টিভাইরাস আছে না, অ্যাভাস্ট বা এইসব, ওগুলো তো প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছিল ক্লায়েন্টের পিসিতে। এখন কথা হলো ওগুলো যখন তারা ইউজ করে তখন হয় কি জানেন, এই যে HTTPS এর মধ্যে কিছু রেগুলেশন থাকে, কোন একটা মিসিং হয়ে গেলে সাথে সাথে ওই অ্যাভাস্ট কি করে, এটাকে নট সিকিউর বা ওয়েবসাইট বলে ডিলিট করে দেয়। এখন কথা হলো আপনার ওয়েবসাইট তো সিকিউর, কিন্তু এই লিঙ্কটা তো নট সিকিউর হওয়াতে তখন আর বুটস্ট্র্যাপ প্রবাবলি ওই রকম ভাবে কাজ করে না। তো সেজন্য ওই যে বলতেছে এক প্রকার ঝুলে থাকে, তো সেজন্য ঝুলে যেন না থাকে তার জন্য আপনারা কি করবেন, ডিরেক্ট ডাউনলোড করে ইউজ করবেন। ও, আমি এখন ক্লিয়ারলি বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, হ্যাঁ, নেক্সট কোশ্চেন। স্যার একটা অন্য প্রসঙ্গে বলি। রাইট, ওই যে আমার গত যে অ্যাসাইনমেন্টের কাজটা করতেছিলাম না, যে ফেসবুক, লিঙ্কডইন, এগুলার আইকনটা আমি আনতেই পারলাম না। আপনি যেভাবে লিখছেন ওভাবে লিখলাম, কিন্তু আইকন আসতেছে না। এর কারণ কি অন্য কোনো আরো কিছু সেটআপ বাকি আছে? এটা তো দেখলেই বলা যাবে। আচ্ছা, আপনি স্ক্রিন রেডি করে রাখেন, আমাদের অন্য কোশ্চেনগুলো শেষ হলে স্ক্রিন শেয়ার দিতে বললে যাদের স্ক্রিন শেয়ার ইস্যু আছে আমরা সেগুলো দেখব। হ্যাঁ,
আজ স্ক্রিনশট মান দিতে পারবেন স্যার, আমার ইয়ে নাই, ইন্টারনেট নাই, আমি মোবাইলে কথা বলছি, এর ওহো, পরের দিন বলতে হবে। তাহলে তো দেখতে হবে কারণটা কি, সেটআপটা প্রবলেম হয়েছে কিনা বা কিসে প্রবলেমটা না দেখলে তো বোঝা যাচ্ছে না। আমি স্ক্রিনশট কিছু গ্রুপে দিয়ে দেবো, আপনি কি দেখে নিন আচ্ছা, মেসেজ পরে আমাকে যখন। পার্সোনাল মেসেঞ্জারেও দিন, আপনি গ্রুপেও পোস্ট করিয়েন। মেসেঞ্জার গ্রুপ যেটা আছে, তো কেউ যদি এটা সলিউশন জি, পেয়ে যায় তাহলে সে নিজেরও ডিসকাশন করে দিলেন, পাশাপাশি আমাকেও পার্সোনাল মেসেঞ্জারও দিয়ে দিন। আপনার পার্সোনাল মেসেঞ্জার কি আব্দুল, এমডি আব্দুল্লাহ, রাইট। এমডি আব্দুল্লাহ? হুম হুম। আচ্ছা, ওকে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন। ওকে, আর কোনো কোয়েশ্চেন?